তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সবাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 8-এর চ্যাপ্টার 5-এর মহামারীর প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। প্রথমেই জানবো যে মহামারী কাকে বলে, মহামারী কয় প্রকার, এবং এরপর আলোচনা করব তোমাদের বইতে যে প্রথম 3টে মহামারীর উল্লেখ আছে সেগুলোকে, কারণ, লক্ষণ এবং কিভাবে এগুলো সেরে যায় এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। প্রথমেই আসবে যে মহামারী কাকে বলে। যখন এমন একটা এমন একটা রোগ হচ্ছে যেটা অনেক লোকের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং যেটা মানুষের মৃত্যুর কারণ জন্য হচ্ছে, সেই জিনিসটাকে মহামারী বা এপিডেমিক বলছে। এই মহামারীকে যদি ভাগ করা হয় সেটাকে 3টে ভাগে ভাগ করা যাচ্ছে। প্রথমটা হলো সাধারণ উৎস সংক্রামক মহামারী, আর একটা হলো অসংক্রামক মহামারী। সাধারণ উৎসর ক্ষেত্রে যেমন ধরো, প্রথম উদাহরণ ভোপালের যে গ্যাস দুর্ঘটনা, সেইটা 1984 সালে হয়েছিল এবং সেটা ঘটেছিল মিথাইল আইসোসায়ানেটের জন্য, এবং সেটার জন্য প্রচুর লোক মারা গিয়েছিলেন। প্রায় 2200-র কাছাকাছি লোক মারা গিয়েছিলেন। প্রচুর লোক বিভিন্নভাবে ইনজিওর হয়, যেহেতু এই গ্যাসটা খুবই ক্ষতিকারক শরীরের জন্য। বহু লোকের বিভিন্ন রকম ইনজুরি হয় এবং যেগুলো পার্মানেন্ট হয়ে যায়। প্রায় 5500 লোকের মতো পার্মানেন্ট ইনজুরি হয়। এই সমস্ত কিছু হয়েছিল। তাহলে এক্ষেত্রে এটাকে সাধারণ উৎসর ভিতরে ফেলা হচ্ছে, মহামারীর ভিতরে। তার কারণ হলো এটা কোনো সংক্রামক বা একটা লোকের থেকে অন্য লোকের শরীরে ছড়িয়ে পড়ছে এরকম না। এটা একটা কোনো রকম দুর্ঘটনা ঘটেছে, সেটার জন্য অনেক লোক মারা যাচ্ছে, সেই জন্য এটাকে সাধারণ উৎস, মহামারীর ভেতরে সাধারণ উৎসের মধ্যে ক্যাটাগরাইজ করা হচ্ছে। আর দ্বিতীয় যেটা, সেটা হলো মিনামাটা রোগ। এই মিনামাটা রোগ জাপানে ঘটেছিল, মিনামাটা শহরে। এক্ষেত্রে মিথাইল মার্কারি, এটা যৌগটার জন্য কি হয়েছিল, সেটা কারখানা থেকে বার হচ্ছিল এবং সেটা এসে জলে মেশে এবং জলে বিভিন্ন যে জলজ প্রাণী সেগুলোকে নিয়ে নেয় এবং তাদের শরীরে জমা করে। তারপর সেই মাছটাকে যখন মানুষরা খাদ্য হিসাবে গ্রহণ করছে, তাদের শরীরে বিভিন্ন রকম রোগ লক্ষণ দেখা যায়, বিভিন্ন নার্ভের সমস্যা দেখা যায়। এই সমস্তগুলো দেখা গিয়েছিল, এই সমস্তগুলো হয়েছিল এবং যেগুলোকে মহামারীর প্রথম ক্যাটাগরিতে ফেলা হচ্ছে। দ্বিতীয় যে ক্যাটাগরি, সেটা হলো সংক্রামক মহামারী, যেটা আমরা সাধারণত মহামারী বলতে যে জিনিসটা বুঝি সেইটাই হলো এটা। যেমন হাম, বসন্ত, যেগুলো ছোঁয়াচে, ম্যালেরিয়া, এই সমস্তগুলো, ইনফ্লুয়েঞ্জা, এগুলো। আর তৃতীয় যেটা, সেটা হলো অসংক্রামক মহামারী, যেটা বর্তমানে প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে। তার ভিতরে একটা হলো ধরো এই যে স্থূলত্ব, দ্বিতীয় হলো হাইপার টেনশন, মানে এই যে অতিরিক্ত উচ্চ রক্তচাপ, তারপর ধরো হার্টের সমস্যা, করোনারি হার্ট ডিজিজ, চতুর্থ হলো ফুসফুসের ক্যান্সার, লিভারের ক্যান্সার। এই সমস্তগুলো অসংক্রামক, মানে এগুলো একটা মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরে সংক্রমণ ঘটে না, কিন্তু এটা এখন অনেক মানুষের ভিতরে দেখা যাচ্ছে। সেই কারণে এটাকে থার্ড ক্যাটাগরিতে ফেলা হচ্ছে। প্রথমে আলোচনা করব কলেরা। এই কলেরাটা কিন্তু 19 শতকের শুরুর দিকে এটা কিন্তু ভয়াবহ মহামারী রূপে ছড়িয়ে পড়েছিল। গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে প্রথমে ছড়িয়ে পড়েছিল। তখন যেহেতু বাংলা ভাব ছিল না, তাহলে বুঝতেই পারছো, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল মানে পুরো ওই সুন্দরবনা, ওই সমস্ত জায়গাগুলোতে ছড়িয়ে পড়েছিল। তারপর সেখান থেকে অনেক জায়গায় ছড়িয়ে পড়ে, গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। সেখান থেকে অ্যাকচুয়ালি শুরু হয়েছিল প্রথম। আচ্ছা, এই যে কলেরা, এটার জন্য দায়ী যে ব্যাকটেরিয়া, সেটার নাম হলো ভিব্রিও কলেরি। বাংলাতেও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো, যেটা সুবিধা। আমি সেজন্য বাংলাতেও লিখে দিচ্ছি, ভিব্রিও কলেরি। অবশ্যই নাম লিখে আন্ডারলাইন করবে, সাইন্টিফিক নেম। সেই কারণে অনেক সময় এখান থেকে ছোট প্রশ্ন আসে, এই যে কলেরার জন্য দায়ী যে জীবাণু, সেটা ব্যাকটেরিয়া না ভাইরাস না ছত্রাক, এরকমভাবে মাল্টিপল চয়েসে আসতে পারে। সেক্ষেত্রে এটা মনে রাখতে হবে, এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া। এরপরে আসবো এটা কেন হচ্ছে। প্রথম যে কারণ, সেটা হলো ধরো দূষিত জল থেকে হচ্ছে। কোনো একটা জল জমা হয়ে রয়েছে, নোংরা রয়েছে, সেই জলে মাছি বসছে, সেই জলেই বিভিন্ন পশু পাখির মলমূত্র এসে পড়ছে এবং সেখান থেকে ধরো মানুষেরও যে ওয়েস্ট, সেগুলো এসে পড়ছে। সেই জলে মাছি রয়েছে, মশা রয়েছে, সেই সমস্ত জল যদি পান করছে, সেখান থেকে হতে পারে। দ্বিতীয় যেটা, সেটা হলো মাছি বসা ঢাকা খাবার থেকেও হতে পারে। মানে ধরো এমন একটা খাবার যেটা অনেকক্ষণ খোলা রয়েছে, বারবার মাছি বসছে, সেখান থেকে হতে পারে। এবার তোমরা জিজ্ঞাসা করতে পারো যে মাছি বসলে কি সমস্যা। মাছি কি করে, যখন কোনো একটা জায়গায় বসে, সেই জায়গায় প্রথমে ও যে ধরো মাছি একটা নির্দিষ্ট কিছু কাটা ফল রয়েছে, সেই কাটা ফলে বসার আগে ও ধরো কোনো এমন কি কোথাও বসেছিল, মানে কোনো নোংরা জায়গায় বসেছিল। এবার যেই
ও কাটা ফলের ওপর এসে বসলো। ওই যে নোংরা জায়গায় বসার জন্য ওর ধরো ডানা পায়ে যে সমস্ত জীবাণু ছিল সেগুলো এনে ও প্রথমে ফলের ওপর ফেললো। দ্বিতীয় যেটা সেটা হলো মাছি যেখানেই বসে সেখান থেকে যখন খাদ্য গ্রহণ করতে চেষ্টা করে ও এই শক্ত খাবার গ্রহণ করতে পারে না, সেজন্য মাছি ওর শরীরের ভিতরে যেটা আছে সেটা বমি করে দেয়। সেই বমিটা গিয়ে ওই যে খাবারের সাথে মিশে ওই জায়গার খাবারটা সফট হয়ে যায়, তারপর সেটা আবার গ্রহণ করে। তার মানে মাছি ধরো এমন নোংরা জায়গায় বসেছিল, কোনো মলমূত্রের ওপর বসেছিল, সেখান থেকে এলো খাদ্যে বসলো, খাদ্যের ওপর বমি করলো, তার মানে বুঝতেই পারছো জীবাণু এসে খাদ্যের মধ্যে মিশছে, এই জাতীয় খাদ্য গ্রহণ করলে কিন্তু সমস্যা হতে পারে। আর তৃতীয় হলো নোংরা পরিবেশে বসবাসের জন্য হতে পারে। তাহলে এগুলো হলো এর কারণ। তারপরে এই যে তোমার কলেরা হলে কি লক্ষণ হবে? প্রচণ্ড বমি হবে, তার সাথে সাথে তরল দাস্ত হবে, মানে ডায়রিয়া হবে, সিভিয়ার ডায়রিয়া হবে, এবং শরীর ক্লান্ত হয়ে পড়বে, শরীরের অম্ল ও ক্ষারের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এরকম অবস্থায় হলে কি করা উচিত? একবার দুবারের কথা বলছে না, মানে ধরো একবার স্টমাক আপসেট হয়েছে বা একবার খারাপ পটি হয়েছে বা একবার বমি দুবার বমি সেরকম নয়, বারবার হতেই থাকছে এই জিনিসটা, এবং সেই পেশেন্ট ক্রমশ ঝিমিয়ে পড়ছে। তার শরীরের চামড়া মানে এতটাই ঝিমিয়ে পড়ে যে শরীরের চামড়া এটা ধোঁয়াটে নীল বর্ণের, মানে অ্যাশ নীল এই জাতীয় হয়ে যায়, এই জাতীয় হতে থাকে শেষের দিকে অবশ্যই। মানে এই জিনিসটা প্রচণ্ড বাড়তে বাড়তে এই রকম চামড়ার রং হতে পারে। সেক্ষেত্রে কি করণীয়? প্রথম যেটা করণীয় সেটা হলো, তার মানে কি শরীর থেকে যখনই প্রচুর মানে তরল মল হিসাবে বেরিয়ে যাচ্ছে এবং বমি হচ্ছে, তার মানে শরীর থেকে প্রচুর জল বার হয়ে যাচ্ছে, শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ছে। সেক্ষেত্রে প্রচুর পরিমাণে জল খেতে হবে, কিন্তু একসাথে বেশি নয়, কিন্তু বারে বারে জল খেতে হবে, এবং সেই জলের মধ্যে ওআরএস মেশাতে হবে। ওআরএসের পুরো নামটা আমি দেখো বোর্ডে লিখে দিয়েছি, এটা কিন্তু অবশ্যই জেনে রেখো। ওরাল রিহাইড্রেশন সলিউশন। এইটা কি দেখবে ওআরএসের প্যাকেট অনেক সময় ওষুধের দোকানে কিনতে পাওয়া যায়, বা ধরো অনেক সময় আমরা ওআরএস না থাকলে নুন চিনি গুলেও সেই জিনিসটাকে সামাল দিতে পারি, কিন্তু ওআরএস হলো বেস্ট অপশান। ঠিক আছে, তাহলে এই ওআরএস জলে গুলে ধরো প্রতি 5 মিনিটে 1 চামচ করে জল খাচ্ছ বা 2 চামচ করে খাচ্ছ, এইভাবে মানে ওআরএসগুলো 1 গ্লাস জল একসাথে খেয়ে নিলে কিন্তু হবে না, সেক্ষেত্রে সেটা আবার পটি বা বমির মাধ্যমে বার হয়ে যাবে। সেই কারণে অল্প অল্প করে কিন্তু বারে বারে মানে ওআরএস খেতে হবে, যাতে শরীরের যে জলের ভারসাম্য, অম্ল ক্ষারের ভারসাম্য নষ্ট হয়েছে সেটা ঠিক হয়, শরীরের জলের লেভেল যেটা পড়ে গেছিলো সেটা ঠিক হয় সেই জন্য। আর এই জিনিসটা যদি বেশিক্ষণ চলতে থাকে সেক্ষেত্রে কি হয় যে সেক্ষেত্রে হসপিটালাইজড করতে হয়, এবং তারপর সেখানে যে তোমার গ্লুকোজ দেওয়া হচ্ছে, স্যালাইন যে দেওয়া হচ্ছে সেখান থেকে এই দুটো জিনিসই পেয়ে যাচ্ছে, সেটাও কিন্তু ট্রিটমেন্টের একটা অংশ। তাহলে অবশ্যইভাবে এই জিনিসটা মনে রাখতে হবে যে এই কলেরা কিন্তু একটা মানুষের থেকে অন্য মানুষের শরীরে খুব চট করে ছড়িয়ে পড়ে, সেই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে এই জায়গাটা থেকে প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে আসতে পারে, আমি সেই জন্য তোমাদের বইতে একটা প্যারাগ্রাফ হিসেবে লেখা আছে, এই জায়গাটা ক্যাটাগরাইজ করে দিলাম, যাতে কারণ কি কি হতে পারে, লক্ষণ কি হতে পারে, কি কি চিকিৎসা হতে পারে, এগুলো তোমাদের আলাদা করে পড়তে এবং বুঝতে সুবিধা হয়। এখন আলোচনা করব ম্যালেরিয়া নিয়ে। ম্যালেরিয়াও কিন্তু এককালে এটাকে মহামারী হিসেবে ধরা হতো, প্রচুর লোক মারা গিয়েছে এই ম্যালেরিয়ায়। 2012 সালের আশেপাশে প্রায় 6 লক্ষ মানুষ গোটা বিশ্বে মারা গেছে এই ম্যালেরিয়াতে। তাহলে বুঝতেই পারছো যে ম্যালেরিয়া কিন্তু খুব একটা মানে ভয়ঙ্কর রোগ ছিল, এখনকার দিনে নয় কিন্তু একটু পিছনের সময় দেখলে সেটা। ম্যালেরিয়া এই শব্দটার অর্থ হলো খারাপ বায়ু। এক্ষেত্রে এই জিনিসটা থেকে কিন্তু ছোট প্রশ্ন আসে। আর ম্যালেরিয়ার জন্য দায়ী যে জীবাণু সেটা হলো আসলে প্রোটোজোয়া, এটা মাথায় রাখতে হবে। আগে যেটা কলেরার ক্ষেত্রে বললাম সেক্ষেত্রে যে দায়ী জীবাণু ছিল সেটা কি ছিল? ব্যাকটেরিয়া। এক্ষেত্রে যে দায়ী জীবাণু সেটা কি? সেটা হলো প্রোটোজোয়া, নামটা মনে রেখো। প্রোটোজোয়াটা কীরকম প্রোটোজোয়া? যেটা হলো প্লাজমোডিয়াম গণভুক্ত প্রোটোজোয়া। গণভুক্ত প্লাজমোডিয়াম গণভুক্ত প্রোটোজোয়া মানেই প্রোটোজোয়াটার যে নাম হবে সেটার শুরুর নামটা প্লাজমোডিয়াম হবে, এটা গণ বলে। যেমন প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, যেমন প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এই দুটোই মানে এগুলোই হলো তোমার ম্যালেরিয়ার জন্য দায়ী যে জীবাণু। আরও আছে, আরও 2-3 প্রকার আছে যেগুলোর নাম তোমাদের দেওয়া হয়নি, আমিও তাই তোমাদেরকে দিলাম না, মানে অতিরিক্ত শুধু শুধু লোড দিয়ে তো কোনো লাভ নেই। তাহলে প্লাজমোডিয়াম গণভুক্ত যে সমস্ত জীবাণুগুলো
প্রোটোজোয়া, সেইগুলোই তোমাদের এই ম্যালেরিয়ার রোগ ঘটাচ্ছে। দুটো নাম পড়ে রেখো, সায়েন্টিফিক নেম অবশ্যই আন্ডারলাইন করবে। আর যদি ইংলিশে লেখো, এই ভাইভ্যাক্সের ভিটা ছোটো হাতের হবে, ফ্যালসিপেরামের এফটা ছোটো হাতের হবে। মানে যখন এরকমভাবে সায়েন্টিফিক নেম লিখবে তখন প্রথম অক্ষরটা, যেমন প্লাজমোডিয়ামের পিটা বড় হাতের হবে, কিন্তু ফ্যালসিপেরামের এফটা ছোটো হাতের হবে। এই জিনিসটা মাথায় রেখো, আর আন্ডারলাইন তো অবশ্যই করতে হবে। এবার এই যে ম্যালেরিয়ার, এটার লক্ষণ কী করে বুঝবো ম্যালেরিয়া হয়েছে? কাঁপুনি দিয়ে জ্বর আসবে, ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাবে, তার সাথে সাথে এই জ্বরের একটা প্যাটার্ন থাকবে, নির্দিষ্ট সময় জ্বর আসছে, নির্দিষ্ট সময় জ্বর ছেড়ে যাচ্ছে, প্রতিদিন প্রায় একই সময় জ্বর আসে, প্রতিদিন প্রায় একই সময় জ্বর ছেড়ে যায়, এরকম মাথার যন্ত্রণা হবে, যকৃৎ বেড়ে যাবে, মানে ডাক্তাররা পেট টিপে চেক করলে বুঝতেই পারেন যে যকৃৎ বেড়েছে। আর তারপর হলো প্লীহাও বৃদ্ধি পায়, প্লীহার আকারও বড় হয়ে যায়, স্প্লিন যেটা সেটা, শরীরে রক্তাল্পতা হবে, তার সাথে সাথে শরীরে বিভিন্ন শরীরে ব্যথা হবে, গাঁটে গাঁটে ব্যথা হবে, এই সমস্ত লক্ষণগুলো থেকে বোঝা যাচ্ছে। আচ্ছা, কারণ কি? দেখো, কারণের পাশে আমি কিছু লিখিনি, এই জিনিসটা অনেকটা বলতে হবে, তাই মুখে বলছি, তোমরা মাথায় নিও বা ছোটো করে নোট লিখে নিতে পারো। এটার কারণ কিন্তু আসলে এই যে প্রোটোজোয়া, যেটার নাম হলো প্লাজমোডিয়াম। আচ্ছা, এই যে প্রোটোজোয়াটা, এটা ধরো কোনো একটা ব্যক্তির ম্যালেরিয়া হয়েছে, সেই ব্যক্তিকে একটা স্ত্রী অ্যানোফিলিস মশা বা অ্যানোফিলিস মশকি কামড়ালো, সেই যে জীবাণুটা, প্রোটোজোয়াটা অ্যানোফিলিস মশকির দেহে চলে এলো, তার দেহে চুপ করে বসে রইল। আবার ধরো সেই মশকিটা অন্য আর একটা মানুষকে কামড়াচ্ছে, যখন কামড়াচ্ছে সেই জীবাণুটা সেই সুস্থ মানুষের শরীরে চলে গেল, শরীরে মানে রক্তে গেল, রক্তের মাধ্যমে সে গেল কোথায়? লিভারে গেল, যকৃতে গেল, যকৃতে গিয়ে ওরা চুপচাপ বসে থাকে বেশ কিছুক্ষণ, 10 দিন থেকে 1 মাস, ইভেন 1 বছর অবধি ওরা বসে থাকে। এই সময় কিছু করছে না, তুমি কোনো বুঝতেই পারবে না যে তোমার শরীরে প্লাজমোডিয়াম ঢুকেছে, কিন্তু ওরা ওই লিভারের ভেতরে গিয়ে ওরম চুপটি করে বসে থাকে। এরপর যদি ওরা অ্যাক্টিভ হয়, সক্রিয় হয়, তারপর ওরা নিজেদের সংখ্যা বৃদ্ধি করে, এবং সেই নিজেদের সংখ্যা বৃদ্ধি করে সৈন্য সমেত ওরা রক্তে বের হয়। যখনই এইরকমভাবে লিভার থেকে রক্তে বার হয়, তখনই এই লক্ষণগুলো দেখা যায়। এবার তখন এই সমস্ত লক্ষণগুলো দেখে বোঝা যাবে যে তোমার ম্যালেরিয়া হয়েছে। এই যে অ্যানোফিলিস মশা, যেটা এরা কিন্তু সামান্য বাহক হিসাবে কাজ করছে, জৈব বাহক না, ওরা সামান্য বাহক, বহন করছে, এক রোগীর শরীর থেকে অন্য রোগীর শরীরে পাঠিয়ে দিচ্ছে। ওর শরীরে কিন্তু কোনো ক্ষতিও হচ্ছে না, ওর শরীরে সামান্য প্রোটোজোয়াটা আসছে, ও আবার অন্য মানুষকে দিয়ে দিচ্ছে। ঠিক যেভাবে হয় না, বিভিন্ন রকম ডেলিভারিগুলো এখন যেভাবে চলে, কোম্পানি থেকে মাল আসছে, কাস্টমারের দরজায় চলে যাচ্ছে, ঠিক সেই রকম মশার কিন্তু এক্ষেত্রে কোনো রকম কোনো ক্ষতি হয় না। আর এই যে মানুষের শরীরে এই যে তোমার এই প্রোটোজোয়াটা ঢুকলো, সেই শরীরে ওরা নিজেদের সংখ্যা বৃদ্ধি করে, নিয়ে রক্তে সৈন্য সমেত, নিজেদের সংখ্যা বৃদ্ধি সহ অনেক সংখ্যা হয়ে যায়, তখন ওরা লিভার থেকে রক্তে বার হয়। এবার রক্তে যখন এরমভাবে বার হতে থাকে, তখন রক্তের যে আরবিসি, তার সংখ্যা কমে যায়। আচ্ছা, ম্যালেরিয়া যদি আনট্রিটেড অবস্থায় অনেক দিন পড়ে থাকে, সেক্ষেত্রে মস্তিষ্কেরও সমস্যা হতে পারে, কারণ রক্তের ভিতরে আরবিসি কম, লোহিত রক্তকণিকা কম, কিন্তু অনেক পরিমাণ প্রোটোজোয়া রয়েছে, সেটা গিয়ে বিভিন্ন রকম ব্লকেজ করে, মস্তিষ্কের ভিতরে রক্ত চলাচল বন্ধ করে দেয়, সোয়েলিং বা জায়গায় জায়গায় ফুলে যায়, এবং মস্তিষ্কের সমস্যা হতে পারে। মাথার বিভিন্ন রকম মাথার ভিতরে রক্ত সঞ্চালন হচ্ছে না, এবং তার সংক্রান্ত সমস্ত সমস্যা হতে পারে। তার সাথে সাথে অ্যানিমিয়া হয় সেই সমস্ত লোকের, যেহেতু রক্তে আরবিসির সংখ্যা কমে যাচ্ছে, শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে, যেহেতু বাইরের একটা প্রোটোজোয়া এসে তার শরীরকে ব্যবহার করে প্রোটোজোয়ারা নিজেদের সংখ্যা বৃদ্ধি করছে, সেই কারণে সেই ব্যক্তি ভীষণভাবে দুর্বল হয়ে পড়ে। তার সাথে সাথে এই সমস্ত তো লক্ষণগুলো দেখাই যাচ্ছে। এর যে চিকিৎসা, সেটা কি তোমরা নিশ্চয়ই জানো যে কুইনাইন খাওয়ানো হয়, আগেকার দিনেও হতো, এখনকার দিনে একটুখানি এটার বেটার ভার্সান বার হয়েছে, কিন্তু এখন অবধি সেটাই ব্যবহার করা হচ্ছে। তাহলে এক্ষেত্রে যে অ্যানোফিলিস মশকি যেটা, সেটা কিন্তু বাহক হিসাবে কাজ করছে, কিন্তু এরা প্রকৃতপক্ষে মানুষের শরীরেই যখন ঢুকছে, তখন এরা নিজেদের সংখ্যাকে বৃদ্ধি করছে। তাহলে ম্যালেরিয়াটা খুব ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু ছোট প্রশ্ন অনেক সময় আসে। আজ এই পর্যন্তই, আবার পরের পর্বে পরের যে রোগগুলো নিয়ে আলোচনা হবে, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও। থ্যাংক ইউ।